আজকে আমরা একটা নতুন টপিক স্টার্ট করতে যাচ্ছি, সেটা হচ্ছে রেপ্লিকেশন অফ ডিএনএ। এখন প্রথমেই কয়েকটা কথা একটু বলে রাখি যে ডিএনএ রেপ্লিকেশনের জন্য বইয়ে যদি আমরা একটু দেখি তাহলে ফার্স্টে অনেক কথাবার্তা বলা আছে যে কোথায় হয়, কখন হয়, বা কতগুলো একসাথে হয়, এগুলো অনেক কিছু বলা আছে। তো এই টপিকগুলো আসলে আমি চাচ্ছিলাম যে একটু পরে বলতে, কারণ এটা যদি বলতে চাই তাহলে অন্য চ্যাপ্টারের কথাবার্তাও একটু বলতে হবে। ফর এক্সাম্পল, বইয়ে তোমরা যদি একটু দেখো দেখবা যে বলা আছে যে ডিএনএ রেপ্লিকেশনটা এস ফেজ অফ সেল সাইকেলের এস ফেজে হয়। এখন তাহলে তোমরা নেক্সট কোয়েশ্চেন করবা যে তাহলে এস ফেজ কি বা সেল সাইকেল কি। তো এগুলো বলার জন্য চ্যাপ্টার 2 তে এগুলো অনেক সুন্দর করে আর কি বোঝানো হবে। সো আপাতত এগুলো স্কিপ করে ডিএনএ রেপ্লিকেশন কিভাবে হয় এবং এটা রিলেটেড যেসব কথাবার্তা থাকবে, মানে ভ্যারিয়াস হাইপোথিসিস, ওইগুলো নিয়ে আর কি এই ভিডিওতে মেইনলি আমি কথা বলতে যাব। সো ডিএনএ রেপ্লিকেশনটা যে হয় এটা সব সায়েন্টিস্টরা অ্যাগ্রি করেছিল ফার্স্টে। তো তারপর তারা ভাবলেন যে এটা কিভাবে হতে পারে। এরকম করে তিন ধরনের মতামত তারা এক্সপ্রেস করলেন এবং এই তিনটা হাইপোথিসিসই এখন আমরা ডিসকাস করব। কিন্তু এই তিনটা হাইপোথিসিসের মধ্যে শুধুমাত্র একটাই আপাতত প্রমাণ করা গেছে, বাকি দুইটা আসলে এখনো প্রমাণ করা যায় নাই, অ্যান্ড মোস্ট প্রবাবলি সেগুলা ঠিক নাও হতে পারে। সো এবারে আমরা চলে যাই আমাদের তিনটা হাইপোথিসিসে। তো তার আগে ফার্স্ট অফ অল আমরা একটু ডিএনএ রেপ্লিকেশনের ডেফিনেশনটা দেখে ফেলি। ডিএনএ রেপ্লিকেশনে কি হয়? ফার্স্ট অফ অল আমাদের কাছে একটা মাদার ডিএনএ থাকে এবং সেই মাদার ডিএনএটা রেপ্লিকেট হয়ে দুইটা ডটার ডিএনএ ক্রিয়েট করে। এখানে একটা মাদার ডিএনএ ছিল, আমরা এখানে একটা, এখানে আরেকটা ডটার ডিএনএ পেয়ে গেলাম। তো তাহলে এটাকেই আমরা এখন জাস্ট একটু লিখলেই ডেফিনেশনটা হয়ে যাবে। The process by which two daughter DNA is formed from one mother DNA is called DNA replication. এটাই হয়ে গেল ডেফিনেশন। এখন চলে যাই আমরা তিনটা হাইপোথিসিস। তো আমরা ক্লাস 9-10 আগেই পড়েছিলাম যে মেইনলি যে ডিএনএ রেপ্লিকেশনের প্রসেসটা ছিল সেটা হচ্ছে সেমি কনজারভেটিভ মেথড। তো সেমি কনজারভেটিভ মেথড একটা মেথড, আর আরো দুইটা ছিল, হচ্ছে একটা কনজারভেটিভ মেথড আর আরেকটা হচ্ছে ডিসপারসিভ মেথড। তো ফার্স্ট অফ অল কনজারভেটিভ হাইপোথিসিস। তার আগে সেমি কনজারভেটিভ মেথডে আমরা দেখেছিলাম যে দুইটা যে স্ট্র্যান্ড থাকে তার মধ্যে যখন ডটার ডিএনএ ক্রিয়েট হয় প্রত্যেকটার কাছে একটা ওল্ড স্ট্র্যান্ড থাকে আর একটা নিউ স্ট্র্যান্ড থাকে। এই জন্য এটাকে সেমি কনজারভেটিভ বলা হতো, কারণ একটা স্ট্র্যান্ড কনজার্ভ থাকে আর আরেকটা নতুন ক্রিয়েট হয়। তো এখন তাহলে কনজারভেটিভ হাইপোথিসিসে কি হবে? কনজারভেটিভ মেথডে আমার যে দুইটা ডটার ডিএনএ ক্রিয়েট হবে তাদের মধ্যে একটা ডটার ডিএনএ তে একদম পুরাপুরি পুরান স্ট্র্যান্ডগুলাই থাকবে আর আরেকটাতে সবগুলা নতুন স্ট্র্যান্ড থাকবে। অর্থাৎ যদি আমি একটু ফিগার রাখতে চাই তাহলে জিনিসটা এরকম হবে। ফার্স্ট অফ অল আমাদের কাছে একটা মাদার ডিএনএ ছিল, এটা আমাদের মাদার ডিএনএ। তারপর এটার যে টুইস্ট গুলো ছিল এটা ওপেন হয়ে গেল, তারপরে আমাদের নতুন ডিএনএ স্ট্র্যান্ড এখানে ফর্ম। একটা হবে 5' টু 3', আর একটা হবে 3' টু 5'। এখন এরা কিভাবে অ্যারেঞ্জ হবে এর পরের স্টেপে আমরা দেখব যে আমাদের একটা স্ট্র্যান্ডে দুইটাই একসাথে চলে যাচ্ছে আর আরেকটা স্ট্র্যান্ডে অরিজিনাল ডিএনএ এর স্ট্র্যান্ডগুলাই থাকবে। এরপরে এরা আবারও টুইস্ট ফর্ম করে ফেলবে। সো আলটিমেটলি আমার যে নতুন ডটার ডিএনএ গুলা ফর্ম হবে সেটা অনেকটা এরকম হবে। সো এরকম করে আমরা দুইটা ডটার ডিএনএ পেয়ে যাব, যার মধ্যে একটা ডটার ডিএনএ তে একদম পুরাপুরি আমার অরিজিনাল যে স্ট্র্যান্ড গুলো ছিল এই স্ট্র্যান্ড গুলাই চলে আসছে, আর আরেকটা যে ডটার ডিএনএ ফর্ম হবে সেখানে পুরাপুরি নতুন স্ট্র্যান্ড থাকবে। এটা হচ্ছে আমাদের কনজারভেটিভ হাইপোথিসিস, where one of the strand has the old strands of the mother DNA and the other daughter DNA has completely new strands. এখন সেমি কনজারভেটিভ হাইপোথিসিসটা তো আমরা সবাই জানি, সো এটাতে একটু পরে আসবো। তার আগে আমরা ডিসপারসিভ হাইপোথিসিসটা শেষ করে ফেলি। সো ডিসপারসিভ হাইপোথিসিসটা একটু সবগুলা থেকেই ডিফারেন্ট। এখানে বলা হয়েছে যে দুইটা স্ট্র্যান্ডে আমার কিছু পরিমাণ অংশ পুরান ওল্ড স্ট্র্যান্ড মানে মাদার ডিএনএ থেকে আসবে, আবার কিছু পরিমাণ স্ট্র্যান্ড আমার একদম নতুন তৈরি হবে। সো এটা আসলে সবগুলার একটু মিক্সচারে ফর্ম হয়েছে। তো
ডিসপারসিভ মেথডে যেটা হলো যে এই ছিল আমাদের মাদার ডিএনএ, অ্যান্ড এখান থেকে আমরা পেয়ে গেলাম দুইটা ডটার ডিএনএ। এর মধ্যে আমাদের এই যে এই পোর্শনটা দেখা যাবে যে এটা হচ্ছে আমার ওল্ড স্ট্র্যান্ডের, কিন্তু এই জায়গাটা আবার নিউ স্ট্র্যান্ড, মানে নিউ স্ট্র্যান্ড না, মানে এখানে হচ্ছে নতুন নিউক্লিওটাইড এসে এখানে অ্যাড হয়েছে। আবার এখানে আমরা দেখবো ওল্ড, আবার নিউ, এরকম করে করে একটা মিক্সচার ক্রিয়েট হয়ে যাবে। দুইটা ডটার ডিএনএতেই আমরা দেখবো যে কিছুটা ওল্ড কিছুটা নতুন পার্ট দিয়ে নতুন আমাদের ডিএনএটা ফর্ম হয়েছে। এটা হচ্ছে ডিসপারসিভ হাইপোথিসিস। এখন লাস্টলি যে মেথডটা ছিল সেটা হচ্ছে সেমি কনজারভেটিভ হাইপোথিসিস, অ্যান্ড এটা প্রুফ করা গেছে। এটাই একমাত্র মেথড যেটা হচ্ছে প্রুফ করা হয়েছে, অ্যান্ড এটা নিয়ে আমরা এরপরে আর একটু এলাবোরেটলি ডিসকাশন করব। তো ফার্স্ট অফ অল একটা ফিগার দিয়ে একটু দেখাই, তারপরে আমরা মেইন আজকের মানে এই ভিডিওর পার্টে মেইন পার্টে চলে যাব। তো এখানে ফার্স্ট অফ অল আমাদের কনজারভেটিভ হাইপোথিসিসের মতোই ফার্স্ট অফ অল আমাদের মাদার ডিএনএ থাকবে। মাদার ডিএনএ এর টুইস্টগুলো খুলে তারপর আমরা হচ্ছে এরকম হচ্ছে 3 to 5 প্রাইমের একটা আর 5 to 3 প্রাইমের দুইটা স্ট্র্যান্ড পেলাম। তারপরে আমরা নতুন স্ট্র্যান্ড যেটা আর কি পিঙ্ক কালার দিয়ে দেখানো হয়েছে এখানে, এইগুলা আমরা ফর্ম করব, মানে পেয়ে যাব। তারপরে এখানে আবার যখন টুইস্ট ফর্ম হওয়া শুরু করবে তখনই হচ্ছে মেইন ডিফারেন্সটা হবে কনজারভেটিভ হাইপোথিসিসের সাথে। এখানে যেটা হবে সেটা হচ্ছে আমার একটা স্ট্র্যান্ডের থাকবে হচ্ছে মাদার ডিএনএ এর একটা পার্ট, আর আরেকটাতে থাকবে আমার নতুন স্ট্র্যান্ড। সিমিলারলি আরেকটা ডটার ডিএনএ এঁকে ফেলি। এই 5 to 3 প্রাইম আর 3 to 5 প্রাইম কিন্তু এখানেও লেখা লাগবে, আমি আপাতত লিখলাম না, জাস্ট এটা বোঝানোর জন্য, পরে আবার সুন্দর করে দেখাবো। এটা হচ্ছে আমাদের সেমি কনজারভেটিভ হাইপোথিসিস। তো সেমি কনজারভেটিভ হাইপোথিসিসটা আমাদেরকে আরেকটু ভালোভাবে জানতে হবে, কারণ আমাদের পরীক্ষাতে এটাই আসে মেইনলি। তো ফার্স্ট অফ অল যেটা দেখলাম, যে ডেফিনেশন দিয়ে স্টার্ট করি, আগেই যেটা দেখলাম ফিগারে, যে এটা হচ্ছে একটা প্রসেস যেটার মাধ্যমে আমাদের মাদার ডিএনএ থেকে দুইটা ডটার ডিএনএ ফর্ম হয়, এবং প্রত্যেকটা ডটার ডিএনএ এর মধ্যে একটা স্ট্র্যান্ড ওল্ড থাকে এবং একটা স্ট্র্যান্ড নতুন থাকে। এটাই আমাদের ডেফিনেশন, এটাই জাস্ট আমরা একটু সুন্দর করে লিখে ফেলবো। দ্য প্রসেস বাই হুইচ two daughter DNA is formed from mother DNA, and এই পার্টটা কিন্তু আমাদের মেনশন করতে হবে, কারণ এটার মাধ্যমেই যে এখন যেটা লিখবো যে and in each daughter DNA, এই পার্টটার মাধ্যমে, এই পার্টটা দিয়ে কিন্তু আমরা বুঝবো যে এটা অন্যান্য হাইপোথিসিস থেকে ডিফারেন্ট। each daughter DNA, one strand is new and the other is old, is called semi conservative method. এখন আমাদের এই রেপ্লিকেশন প্রসেসে কি কি জিনিস দরকার হবে সেটা একটু দেখে ফেলি। এখন চিন্তা করো যে আমার কাছে আমি একটা ডিএনএ হচ্ছে ফর্ম করতে যাব, তো আমাকে তো অবভিয়াসলি কিছু একটা দেখে বানাতে হবে। আমি তো আর আমার ইচ্ছা মতো নিউক্লিওটাইড এসে জোড়া লাগায় তো একটা ডিএনএ বানাতে পারবো না, আমাকে অবভিয়াসলি একটা ম্যাপ বা একটা প্যাটার্ন ফলো করতে হবে। যেমন মাদার ডিএনএর যে দুইটা স্ট্র্যান্ড থাকে সেই দুইটা স্ট্র্যান্ডের প্রত্যেকটাই একটা আরেকটার জন্য টেমপ্লেট হিসাবে কাজ করে। সো ফার্স্ট অফ অল আমার রেপ্লিকেশনের জন্য একটা টেমপ্লেট ডিএনএ দরকার হবে, যে টেমপ্লেটটা দেখে আমি নতুন ডিএনএ ফর্ম করতে পারবো। আমি ফর্ম করবো না অবভিয়াসলি, যে ফর্ম করবে সে দেখে নিবে এখান থেকে। এরপরে আমরা জানি যে আমাদের একটা স্ট্র্যান্ড তো ওল্ড থাকে, ওর সব নিউক্লিওটাইড আছে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার যে নতুন স্ট্র্যান্ডটা আসবে সেখানে তো আমার প্রত্যেকটা নিউক্লিওটাইড এসে জয়েন হতে থাকবে। তার মানে আমার কিন্তু অনেকগুলো নিউক্লিওটাইড দরকার হবে। এখন এই নিউক্লিওটাইডটা কি শুধু নিউক্লিওটাইড হবে, এর সাথে কি ফসফেট কয়টা থাকবে কি থাকবে না, আর কয়টা থাকবে সেটাও একটা কোয়েশ্চেন। So we need numerous nucleotide ট্রাইফসফেট। ট্রাইফসফেট কেন? কারণ এরপরেই আমরা লিখবো যে এই প্রসেসের জন্য এনার্জি দরকার। আমরা যেহেতু একটা জিনিস একটা কাজ করব,
রেপ্লিকেশন হবে, সো অবভিয়াসলি আমাদের বডির তো এখানে এনার্জি লাগবে, সেই এনার্জিগুলা এই ট্রাইফসফেট থেকেই আসবে। একটু খেয়াল রাখবা, এটা নিউক্লিওটাইড। অনেক সময় এমসিকিউতে দিয়ে দিবে, বলবে যে আমাদের নিউক্লিওসাইড লাগতে পারে, তো এই অপশনগুলো ভুল হবে। এখন নিউক্লিওসাইড ট্রাইফসফেট গুলো কি? ডিএটিপি, ডিজিটিপি, ডিসিটিপি অ্যান্ড ফাইনালি ডিটিটিপি। এরপরে যেটা বললাম যে আমাদের কেমিক্যাল এনার্জি দরকার। এখন কেমিক্যাল এনার্জিটা কার থেকে আসবে? আগেই বললাম যে ফ্রম ট্রাইফসফেট। আর আরো একটা জিনিস আমাদের দরকার, যে এত কিছু যে হবে, আসলে মেইন রেপ্লিকেশনটা ঘটাবে কি? আমরা একটা টেমপ্লেট পেলাম, যেটা হচ্ছে আমাদেরকে আইডিয়া দিবে কি করব, যে জিনিস ম্যাটেরিয়াল পেলাম যেগুলো আমরা জোড়া লাগাবো, কাজ করার জন্য এনার্জি পেলাম, কিন্তু যে কাজ করবে সেই রেপ্লিকেশন কমপ্লেক্সও আমাদের কিন্তু দরকার হবে। রেপ্লিকেশন কমপ্লেক্স, অথবা এটাকে রেপ্লিজোমও বলা হয়। এখন এটা যেহেতু একটা নতুন টার্ম, আমরা এটা ডেফিনেশন দিয়ে স্টার্ট করি। তো কয়েকটা এনজাইম আর প্রোটিন আছে যেগুলো হচ্ছে আমাদের রেপ্লিকেশনটা কমপ্লিট করতে হেল্প করে। এইগুলাকে আমরা হচ্ছে একসাথে বলি হচ্ছে রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজোম। এদের মধ্যে টোটাল আসলে 7টা এলিমেন্ট আমরা পাবো, যার মধ্যে একটা প্রোটিন আর 6টা এনজাইম থাকবে। আমরা সেগুলোর নামগুলোও একটু এখন দেখে ফেলি। ফার্স্ট অফ অল, আচ্ছা এখন এটার আমি একটু একটা পার্টিকুলার সিরিয়ালে লিখবো। এই সিরিয়ালে লিখলে এরপরে যখন হচ্ছে রেপ্লিকেশনের প্রসেসটা এক্সপ্লেন করতে যাব, তখন আমার জন্য অনেক সুবিধা হবে। সো এটা যদি তোমরা এই সিরিয়ালে একটু মনে রাখার চেষ্টা করো, তাহলে আসলে মনে রাখতেই হবে না। এরপরে প্রসেসগুলো যখন চিন্তা করবো, অটোমেটিক্যালি তোমার এই সিরিয়ালটা মনে থাকবে আর আরামসে এগুলো লিখতে পারবা। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমার ডিএনএ হেলিকেজ এনজাইম। এটা নিয়ে অনেক মিমও দেখে থাকতে পারো, যে এটা হচ্ছে আমাদের টুইস্টগুলো ওপেন করে। ডিএনএ হেলিকেজ এনজাইম ফার্স্ট অফ অল। তারপরে হচ্ছে টোপোআইসোমারেজ অর গাইরেজ এনজাইম। এখন এটা যখন আমরা একটু হায়ার ক্লাসে যাব, তখন আমরা এই টোপোআইসোমারেজের আরো অনেক কিছু দেখতে পারবো, যে আমাদের বইয়ে মেইনলি যেগুলো মেনশন করা আছে এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য, বা ইউক্যারিওটিক হলেও এগুলো আসলে তেমন হায়ার ক্লাসের জন্য না। তো যারা হচ্ছে মেডিকেলে পড়বে, তখন তোমরা দেখতে পারবা যে আরো অনেকগুলো ক্লাসিফিকেশন থাকবে, কিন্তু আপাতত আমাদের বইয়ে যেগুলো বলা আছে সেগুলো নিয়ে আমি মেইনলি কথা বলবো। টোপোআইসোমারেজ অর গাইরেজ এনজাইম। থার্ডলি হচ্ছে আমাদের সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তো এটা তো এখন অনেক বড় একটা নাম, সো এটা লিখতে গেলে অনেক টাইম ওয়েস্ট হবে, তাই আমরা এটাকে একটা শর্ট ফর্ম দিয়ে লিখি। এটা পরীক্ষাতেও আমরা লিখতে পারবো, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এরপরে 4 নম্বরে হচ্ছে আমাদের প্রাইমেজ এনজাইম। এরপরে আমাদের দরকার হবে হচ্ছে ডিএনএ পলিমারেজ 3 এনজাইম। তারপরে ডিএনএ পলিমারেজ 1 এনজাইম। অ্যান্ড লাস্টলি আমাদের লাগবে হচ্ছে লাইগেজ এনজাইম। তো এগুলোর মধ্যে আমাদের 6টা এনজাইম অ্যান্ড এই যে একটা হচ্ছে আমাদের প্রোটিন, এই 7টা মিলে হচ্ছে আমাদের রেপ্লিকেশন কমপ্লেক্স। ডিএনএ রেপ্লিকেশন প্রসেসের ফার্স্টেই আমরা যেটা ফিগারে দেখেছিলাম, যে আমাদের টুইস্টগুলোকে ওপেন করতে হবে। সো টুইস্টগুলো ওপেন করার জন্য যেটা আমি বলেছিলাম, যে হেলিকেজ এনজাইম দরকার হবে। এখন এই যে টুইস্টগুলো যে খোলা স্টার্ট করবে, এটা কোন জায়গা থেকে হবে? আমাদের ডিএনএতে কিছু পার্টিকুলার পয়েন্ট থাকে, যেগুলা যে অরিজিনেশন পয়েন্ট বা পয়েন্ট অফ অরিজিন বা ওরি বলা হয়। এরকম ধরি একটা পয়েন্ট হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার ওরি,
অথবা পয়েন্ট অফ ওরি। এখান থেকে আমার ডিএনএ এর যে টুইস্টগুলো আছে এগুলো ওপেন করা স্টার্ট হবে। এটা কে করবে? আমার এখানে হচ্ছে ডিএনএ হেলিকেজ এনজাইম এসে এটা পুরোপুরি খোলার চেষ্টা করবে। যেমন হচ্ছে আমরা যখন একটা চেইন দিয়ে চেইন টেনে হচ্ছে যখন কোনো কিছু খুলতে যায়, অনেকটা ওই রকমের মতোই। সো এখন আস্তে আস্তে এই হেলিকেজ এনজাইমটা সামনে যেতে থাকবে আর প্রত্যেকটা টুইস্টগুলো খুলে যাবে। সো এর মাধ্যমে ওদের মধ্যে যে হাইড্রোজেন বন্ডগুলো ছিল সেগুলোও ভেঙে যাবে। এইভাবে হেলিকেজ এনজাইমটা আগাতে থাকবে। এখন এইটা যখন আগাচ্ছে তখন আমরা এই যে হেলিকেজ এনজাইমের সামনে এরকম একটা ওয়াই শেপের একটা স্ট্রাকচার দেখতে পারি, যে এই জাংশনটাতে। এটাকে বলা হয় হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। এটা জাস্ট একটা নাম দেওয়া হয়েছে, আর কোনো কিছু না। এটার আর কোনো স্পেশালিটি নাই। এখন কয়েকটা কোয়েশ্চেন থাকতে পারে। যেমন অনেক সময় চিন্তা করো যে একটা ফাইলের যখন আমরা চেইন খুলি বা আমাদের ব্যাগের চেইনের ক্ষেত্রেও দেখা যায় যে অনেক সময় চেইনটা খোলার পরেও দেখা যায় যে চেইনটা আবারও দেখা যাচ্ছে যে লেগে যাচ্ছে। এটা একটা কেস হতে পারে। অর আমরা যখন চেইনটা লাগানোর চেষ্টা করি তখন দেখা যায় যে চেইনটা যাওয়ার পরে আবারও ব্যাগের চেইনটা খুলে যাচ্ছে। এরকম সমস্যা কিন্তু আমাদের ডিএনএ রেপ্লিকেশনের সময়ও হতে পারে, যে আমাদের যে হাইড্রোজেন বন্ডগুলা ভাঙা হলো এগুলো আবারও হয়তো বন্ড ফর্ম করে ফেলতে পারে, আর টুইস্ট যেগুলো খোলা হলো সেগুলো আবার টুইস্ট ফর্ম করে ফেলতে পারে। সো এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের যে টোপো আইসোমারেজ বা গাইরেজ এনজাইম আছে আর সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন আছে, ওরা এখানে এসে এই সব কিছু প্রিভেন্ট করে ফেলে। তো টোপো আইসোমারেজ বা গাইরেজ এনজাইম দুই ধরনের এনজাইম। আমরা টোপো আইসোমারেজ এনজাইমটা হচ্ছে ইউক্যারিওটিক অর্গানিজমে দেখি, আর গাইরেজটা হচ্ছে প্রোক্যারিওটিকে থাকে। তো ওদের কাজ কি? যে টুইস্ট বা প্যাচ যেটা ছিল ডিএনএ এর সেটা যাতে আবার না ফর্ম হতে পারে এই জন্য ওরা কাজ করে। আর আমাদের আরেকটা যে প্রোটিন, যে একমাত্র প্রোটিন যেটা ছিল যে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, ওর কাজ হচ্ছে যে আবারও যে হাইড্রোজেন বন্ড যেগুলো ভাঙা হলো সেগুলো যাতে আর ফর্ম না হতে পারে। So it prevents the formation of hydrogen bonds. এইভাবে আমাদের হেলিকেজ হচ্ছে পুরা ডিএনএটার যে টুইস্টটা থাকবে সেটা হচ্ছে ওপেন করে ফেলবে। এখন আমরা চলে যাব নেক্সট পার্টে। এখন যখন আমার এই দুইটা পুরান যে স্ট্র্যান্ড ছিল ওল্ড স্ট্র্যান্ডগুলো এরকম যখন একদম টুইস্ট থেকে একদম সোজা হয়ে যাবে, তখন আমাকে নতুন স্ট্র্যান্ড তো ফর্ম করতে হবে। এখন নতুন স্ট্র্যান্ড ফর্ম করার জন্য ও কি করবে? ও হচ্ছে ডিএনএ পলিমারেজ 3 এনজাইমকে ডাক দিবে, যে এসে এখন ও হচ্ছে নতুন নতুন নিউক্লিওটাইড নিয়ে এসে আমার নতুন স্ট্র্যান্ডটা বানায় দিবে। কিন্তু ডিএনএ পলিমারেজ 3 এনজাইম ফার্স্টে কি বলবে যে ও একা একা বানাতে পারবে না, ওকে একটা রেফারেন্স দিতে হবে। ওকে যদি প্রথম কয়েকটা বানায় দেওয়া হয় তারপরেও পুরো স্ট্র্যান্ডটা বানায় ফেলতে পারবে। তো তখন কি হবে? এই ডিএনএ থ্রি পলিমারেজকে হেল্প করার, ডিএনএ পলিমারেজ থ্রিকে হেল্প করার জন্য ফার্স্টে প্রাইমার এনজাইমটা আসবে। প্রাইমার এনজাইম এসে কি কি করবে? সরি, প্রাইমেজ এনজাইম আসবে। প্রাইমেজ এনজাইম এসে হচ্ছে আমার প্রাইমার ফর্ম করবে। এই প্রাইমার গুলা হচ্ছে ডিএনএ পলিমারেজ 3 এনজাইমের জন্য রেফারেন্স হিসেবে কাজ করবে, যে এই পয়েন্ট থেকে ও নতুন নতুন নিউক্লিওটাইড গুলো অ্যাড করা স্টার্ট করবে। তো আমরা একটু অন্য কালার দিয়ে তার আগে প্রাইমার জিনিসটা কি? প্রাইমেজ এনজাইম একটা আরএনএ নিউক্লিওটাইড ফর্ম করে, সেই আরএনএ নিউক্লিওটাইডের নাম হচ্ছে প্রাইমার। এই আরএনএ নিউক্লিওটাইডের মধ্যে 10 থেকে 60টা পর্যন্ত আমাদের নিউক্লিওটাইড থাকতে পারে, অ্যান্ড এটা কম্পারেটিভলি অনেক ছোট। It is a small segment of RNA. তো প্রাইমার এসে কি করবে? প্রাইমার ধরো যে এখানে আসলো একটা ছোট প্রাইমার। এখন প্রাইমারের একটা সাইড হচ্ছে 3 প্রাইম হবে আর একটা হচ্ছে 5 প্রাইম হবে। এখন তার আগে একটা জিনিস একটু আমরা মনে রাখি, যে নিউ স্ট্র্যান্ড যেটা ফর্ম হবে সেটা অলওয়েজ 5 প্রাইম টু 3 প্রাইম কার্বন হবে। অর্থাৎ এখানে যেহেতু আমার 3 প্রাইম ছিল, আমার এর পরের যে পার্টটা হবে এখানে আমার একটা 5 প্রাইম থাকতে হবে, অ্যান্ড এইটার রেসপেক্টে যে আমার আরেকটা চেইন, আরেকটা স্ট্র্যান্ড ফর্ম হবে সেখানে এখানে 5 প্রাইম থাকবে। সো সেটাকে এই দিক থেকে নিউ স্ট্র্যান্ডটা স্টার্ট হতে হবে। এই জিনিসটা মাথায় রাখবো, কেন হবে সেটা একটু পরে বলবো। সো এটা আপাতত মুছে ফেলি।
এখন প্রাইমার হচ্ছে ফার্স্ট অফ অল এখানে আসলো, প্রাইমারের ধরে নিই এটা হচ্ছে 5 প্রাইম সাইড, এটা 3 প্রাইম সাইড। প্রাইমারের যে 3 প্রাইম সাইড থাকবে সেইখানে ডিএনএ পলিমারেজ 3 এখন এক একটা করে নিউক্লিওটাইড মানে নিয়ে আসতে থাকবে অ্যান্ড ফাইনালি আমার চেইনটা ফর্ম করা স্টার্ট করে ফেলবে। সো এখানে যেহেতু নিউক্লিওটাইড গুলো আসবে, সো এখানে আমরা নিউক্লিওটাইড গুলোর জায়গা রেখে দিই। এখন ফার্স্টে যেটা বলেছিলাম যে একটা টেমপ্লেট ডিএনএ ধরে হচ্ছে আমার নতুন চেইনগুলো ফর্ম হবে। সো যদি 3 প্রাইম টু 5 প্রাইম যে চেইনটা ছিল এটাকে টেমপ্লেট ধরে আমার এই ফার্স্ট স্ট্র্যান্ডটা ক্রিয়েট হবে। সো এখানে যেহেতু একটা থাইমিন ছিল, সো এখানে এ, এখানে সি, এখানে জি, এখানে এ, সি, টি, জি, এরকম করে আমার একটা স্ট্র্যান্ড হয়ে গেল। একটা বাকি আছে, সেটাতে আমরা একটু পরে আসবো। সিমিলারলি আমার নিচের দিকেও স্ট্র্যান্ড ফর্ম হবে, কিন্তু এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি? ঝামেলাটা কেন হলো সেটা একটু পরে আসবো। ফার্স্ট অফ অল বলে রাখি যে এই স্ট্র্যান্ডটা কন্টিনিউয়াস হবে না। যেমন এখানে কোনো ডিভিশন নাই, আমার স্ট্র্যান্ডটা একদম কন্টিনিউয়াস ছিল, কিন্তু এই স্ট্র্যান্ডটা সেরকম কন্টিনিউয়াস হবে না। এরকম মোর দেন ওয়ান প্রাইমার থাকবে আর স্ট্র্যান্ডটা একটু দূরে শেষ হয়ে যাবে। এই যে এদের মধ্যে একটুখানি গ্যাপ থাকবে। কেন থাকবে সেটা একটু পরে বলছি। সো এখানেও আবার আমার কমপ্লিমেন্টারি যে ডিএনএ নিউক্লিওটাইড গুলো থাকার কথা সেগুলো এখানে ফর্ম হয়ে যাবে। জি, আচ্ছা সি এরও জায়গা নাই, টি, এখানে হবে হচ্ছে এখানে হবে হচ্ছে একটা টি, এখানে এ, সিমিলারলি এখানে সি, টি, জি, এ, এরকম ভাবে ফর্ম হয়ে গেল। এখন নেক্সট স্টেপে কি ছিল, এরপরে আমাদের ছিল হচ্ছে ডিএনএ পলিমারেজ 1। এখন ও কি করবে? আমার সব স্ট্র্যান্ড ফর্ম হয়ে গেল, আমার নিউক্লিওটাইড গুলো লাগানো হয়ে গেল। এখন এখানে যে আমার আরএনএ ছিল, ডিএনএ এর মধ্যে আরএনএ এর তো কোনো কাজ নাই। সো যেহেতু ওর সব কাজ শেষ, ডিএনএ পলিমারেজ 1 এসে কি করবে, ওকে এখন এখান থেকে বের করে দিবে যে ওর কাজ শেষ, আর কোনো দরকার নেই, ওকে এখন বের করে দিবে। সো ডিএনএ polymerase 1 will replace the primers in the new strands. সো ডিএনএ polymerase 1 এনজাইম এসে হচ্ছে আমার প্রাইমার গুলাকে সরাই ফেললো অ্যান্ড সব জায়গায় আমার কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড গুলা ফর্ম হয়ে গেল। এখনো একটা ঝামেলা বাকি থাকবে। সেই ঝামেলাটা হচ্ছে আমার নিচের যে স্ট্র্যান্ডটা ছিল সেই স্ট্র্যান্ডটা এখনো কন্টিনিউয়াস হয় নাই। সো এটা যদি কন্টিনিউয়াস না হয় তাহলে তো ঝামেলা। সো এটার জন্য লাস্ট আমাদের যে রেপ্লিকেশন কমপ্লেক্স ছিল সেখানে ছিল লাইগেজ এনজাইম। আর লাইগেজ এনজাইম আগে আমরা 9-10 এ বায়োটেকনোলজির চ্যাপ্টারে দেখেছিলাম যে এটা একটা অ্যাডহেসিভ হিসাবে কাজ করে, অর্থাৎ এটা গ্লু এর মতো কাজ করে। সো ও কি করবে, ও এসে এই দুইটা স্ট্র্যান্ড গুলা মানে যতগুলা এরকম ব্রোকেন স্ট্র্যান্ড ছিল সবগুলাকে ও জয়েন করে ফেলবে। এখন আমার ডিএনএ রেপ্লিকেশন অলমোস্ট শেষ হয়ে গেছে। এখন কি হবে যে আমার যে এসএসবিপি ছিল আর টোপো আইসোমারেজ ছিল ওরা দেখবে যে এখন তো সব কাজ শেষ, এখন আমরা এখান থেকে চলে যাই। চিন্তা করো যে একটা ক্লাসরুমে টিচার অনেকক্ষণ ধরে ছিল, এখন টিচার বের হয়ে গেল, তখন তো আমরা আর চুপচাপ বসে থাকবো না, আমরা সবাই তখন চিল্লানো শুরু করে দিব। সো এখন যখন ওরা চলে যাবে তখন এতক্ষণ ওরা যে সুন্দর মতো কোনো হাইড্রোজেন বন্ড ওদের মধ্যে ছিল না, ওদের কোনো টুইস্ট ফর্ম হচ্ছিল না, এগুলা আবার দেখা দিবে। সো ফাইনালি ওরা এখান থেকে আবারও এইচ বন্ড ফর্ম করে টুইস্ট ফর্ম করে আমরা দুইটা ডটার ডিএনএ পেয়ে যাব। এখন আমার এরকম দুইটা স্ট্র্যান্ড তো পাওয়ার কথা। এখন আমি এই দুইটা স্ট্র্যান্ডের 5 প্রাইম টু 3 প্রাইম এটা কিন্তু লেবেলিং করি নাই। তো যেটা বলেছিলাম যে নতুন স্ট্র্যান্ড অলওয়েজ 5 প্রাইম টু 3 প্রাইম হবে। সো এটা 3, এটা তাহলে নতুন স্ট্র্যান্ড 5 টু 3, এটাও নতুন স্ট্র্যান্ড, এটা এই দিক থেকে 5 টু 3। সিমিলারলি এখানেও আমার একটু লেবেলিংটা করে ফেলতে হবে 3 5 5 3, এটাও হবে হচ্ছে তাহলে 3, আচ্ছা এটা 3 প্রাইম 5 3 5, এরকম করে আমি দুইটা ডটার ডিএনএ পেয়ে যাব। এখন অনেকগুলো কোয়েশ্চেন ছিল যে কেন এটা কন্টিনিউয়াস হলো না, বা এই সব কোয়েশ্চেন আনসার করার জন্য আমরা এখন চলে যাবো নেক্সট স্লাইডে। প্রথমত আমি এতক্ষণ যে প্রসেসটা দেখালাম যে ফার্স্টে হেলিকেজ হচ্ছে পুরো টুইস্টটা ওপেন করবে, এসএসবিপি আর টোপোইসোমারেজ বা গাইরেজ হচ্ছে আমার এইচ বন্ড ফর্মেশন প্রিভেন্ট করবে, টুইস্ট প্রিভেন্ট করবে। তারপরে হচ্ছে আমার প্রাইমার আসবে, সেখানে ডিএনএ পলিমারেজ 3 এনজাইম আসবে, ডিএনএ পলিমারেজ 1 এনজাইম আসবে, ফাইনালি লাইগেজ আসবে। আমি কিন্তু এটা একটার পর আরেকটা বলে গেছি, কিন্তু আসলে প্রসেসটা এরকম হয় না। যে জিনিসটা হয় সেটা হচ্ছে সবগুলো সাইমultaneously হতে থাকে। মানে হেলিকেজ ধরো ফার্স্ট অফ অল টুইস্টটা খোলা স্টার্ট করলো, ও একটু দূরে গেছে, আমার পিছনে তো খালি জায়গা ছিল না, সেখানে অলরেডি আমার হচ্ছে একটা প্রাইমার চলে আসছে অ্যান্ড ওখানে নিউক্লিওটাইড ফর্মেশন স্টার্ট হয়ে গেছে। অর্থাৎ
আমার ফার্স্টে যে পুরা স্ট্র্যান্ডটা টুইস্ট ওপেন হবে তারপরে পরের স্টেপ হবে এমনটা না, যতখানি টুইস্ট খোলা হয়েছে সেই জায়গায় সাথে সাথে কাজ শুরু হয়ে যাবে পরের স্টেপে। সো এটার কারণে যেটা হবে, এখন আমরা আরেকটা ফিগার আঁকবো যেটা পরীক্ষায় আমাদের আঁকা থাকবে। প্রথমেই আমরা মাদার ডিএনএ এর একটা ফিগার আঁকবো অ্যান্ড এখানে হেলিকেজ মাত্র হচ্ছে আমাদের টুইস্টগুলো ওপেন করা স্টার্ট করবে অথবা এই টুইস্টগুলো আনওয়াইন্ড করবে। এর পরের স্টেপে আমরা দেখতে পারবো যে অনেকখানি আগায় যাবে। সো হেলিকেজ এনজাইমটা এরকম একটা পজিশনে চলে আসবে অ্যান্ড পিছনে সব এইচ বন্ড ভাঙা হয়ে যাবে, টুইস্ট খোলা হয়ে যাবে অ্যান্ড আমরা দেখবো যে এখানে প্রাইমারও ফর্ম হয়ে গেছে অ্যান্ড আমাদের ডিএনএ নিউক্লিওটাইড গুলা যে চেইনের সাথে অ্যাটাচড হবে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফর্ম হয়ে গেছে। এই জায়গাটাকে একটু বড় করে যদি আবার আঁকি তাহলে এই হলো আমাদের হেলিকেজ এনজাইম আর পিছনে হচ্ছে আমার ডিএনএ স্ট্র্যান্ডটা এরকম ছিল। এখন আমার ফার্স্ট অফ অল হচ্ছে প্রাইমেজ এনজাইম থেকে আমার একটা প্রাইমার ফর্ম হলো। এটা ছিল আমার হচ্ছে 3 প্রাইম এন্ড, এটা ছিল আমার 5 প্রাইম এন্ড। তো তাহলে আমার অবভিয়াসলি হচ্ছে নতুন স্ট্র্যান্ডটা 5 প্রাইম টু 3 প্রাইম হতে হবে। আমার প্রাইমারটা এখানে তাহলে ফর্ম হবে। এটার প্রাইমারের হচ্ছে 5 প্রাইম এন্ড, এখান থেকে হচ্ছে আমার নতুন স্ট্র্যান্ডটা ফর্ম হবে। তো এই হয়ে গেল আমার প্রাইমার একটা। এখন নিচের যে স্ট্র্যান্ডটা ছিল এটার জন্য একটা প্রাইমার ফর্ম হতে হবে। এখন প্রাইমারটা কি এখানে ফর্ম হতে পারে না, কারণ কি, কারণ এখানে তাহলে একটা 5 প্রাইম হয়ে যাবে, এখানেও একটা 5 প্রাইম হয়ে যাবে, যেটা পসিবল না। তাহলে আমার নতুন মানে নিচের স্ট্র্যান্ডের প্রাইমারটা এই জায়গায় হতে পারবে না, সেই প্রাইমারটা এখানে হবে। এখানে হওয়ার পরে প্রাইমারের 5 প্রাইম টু 3 প্রাইম কার্বন ছিল, 3 প্রাইমের যে কার্বনটা ছিল সেই জায়গা থেকে আমার ডিএনএ পলিমারেজ 3 এনজাইম হচ্ছে নিউক্লিওটাইড জয়েন করা স্টার্ট করবে। এরকম করে এটা যাবে অ্যান্ড এটাও এরকম করে আগাতে থাকবে। এই পর্যন্ত হয়ে গেল, কোনো সমস্যা নাই। কিন্তু এরপরে একটা ঝামেলা স্টার্ট হবে। হেলিকেজ এনজাইমটা আরো সামনে আগায় চলে গেল, এখন তাহলে কি হবে? ফার্স্ট অফ অল একটু আমরা নিউক্লিওটাইড গুলো লিখে ফেলি। এখানে যদি এ, আবার টি, সি, জি। আচ্ছা, এক্সামে আমরা এটা র্যান্ডমলি যে কোনো একটা প্যাটার্নে লিখতে পারি, কিন্তু আমি সাধারণত যেটা করি যে এ টি সি জি, এ টি সি জি এরকম লিখতে থাকি। তাহলে কি হয়, আমার এর কমপ্লিমেন্টারি যে স্ট্র্যান্ডটা টি এ জি সি এটাও আমার মনে থাকে, সো আমার লিখতে অনেক কম টাইম লাগে। সো এরকম ছিল। এখন কি হবে, আমার যে উপরের যে স্ট্র্যান্ডটা ছিল, আমি এখনো কোনো নাম বলবো না, লাইক উপরের নিচের স্ট্র্যান্ড দিয়ে বোঝানোর চেষ্টা করব যে উপরের যে স্ট্র্যান্ডটা ছিল ওর কোনো সমস্যা নাই, ও আরো সামনে এক্সটেন্ড করে দিবে ওর নিউক্লিওটাইডের চেইনটাকে। কিন্তু এই প্রাইমারটা একটা ঝামেলায় পড়ে গেছে। ও শুধু এই দিকে এক্সটেন্ড করতে পারবে, কিন্তু ও কিন্তু এই দিকে কোনোভাবেই আমার নিউক্লিওটাইড জয়েন করতে পারবে না। তাহলে এখন ও কি করতে পারে, ওর তো আমার এই রিজনটা তো খালি থেকে যাচ্ছে, এখানেও তো কিছু একটা জয়েন করতে হবে। সো তখন কি হয়, তখন আরো একটা প্রাইমার আসে। আরো একটা প্রাইমার এখন কোথায় আসবে, এখানে হলে তো আর সম্ভব না, সো প্রাইমারটা এই জায়গায় চলে আসবে। এখান থেকে ও আবার যে কাজটা করবে, এখান থেকে ও নিউক্লিওটাইডের চেইন আবার ডেভেলপ করা স্টার্ট করে দিবে। এখন এটা হেলিকেজ যত আগাতে থাকবে তত এই জিনিসটা হতে থাকবে অ্যান্ড এটার ফলে দেখা যাবে যে এই যে আমার প্রাইমারটা ছিল আর এই চেইনের মধ্যে একটুখানি গ্যাপ ক্রিয়েট হতে থাকবে। সো এই জন্য আগে আমরা যেটা দেখেছিলাম যে নিচের স্ট্র্যান্ডটা কন্টিনিউয়াস হয় না অ্যান্ড এটার মধ্যে অনেকগুলো প্রাইমার লাগে, সেটা হচ্ছে এই কারণে যে হেলিকেজ এনজাইম যত সামনে যেতে থাকবে এই প্রাইমার পিছনে আর নিউক্লিওটাইডের চেইন ক্রিয়েট করতে পারে না, যার কারণে আমাদের এক্সট্রা প্রাইমার লাগে। আর এই প্রাইমার থেকে আরেকটা একটা প্রাইমার আর নিউক্লিওটাইড চেইনের মধ্যে একটুখানি গ্যাপ থাকে, যার কারণে এটা কন্টিনিউয়াস হয় না। সো এটা এরকম ভাবে হতেই থাকবে আনটিল দ্য এন্টায়ার ডিএনএ চেইনের হচ্ছে হেলিকেজ হচ্ছে পুরাটা টুইস্ট করে ফেলবে অ্যান্ড এই আমার পুরো জায়গায় হচ্ছে আমার নতুন নিউক্লিওটাইড ফর্ম হতে থাকবে। এখন এই যে ফিগারটা আঁকলাম, যে এই অ্যারো সাইন দিয়ে বড় করে যেটা আঁকলাম, এটা আমাদের পরীক্ষায় আঁকতে হবে না, আমরা মেইনলি এটাই আঁকবো অ্যান্ড আমি দেখাচ্ছি যে কি কি আমাদের আঁকতে হবে। এই ফিগারটা জাস্ট আমাদের বোঝানোর জন্য যে কেন হচ্ছে কন্টিনিউয়াস না আর মোর দেন ওয়ান প্রাইমার লাগে। আর এখান থেকে আরেকটা জিনিস একটু খেয়াল করবো আমরা, যে 3 প্রাইম এই যে স্ট্র্যান্ডটা ছিল এটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম। 3 প্রাইম টু 5 প্রাইমকে টেমপ্লেট ধরে যে স্ট্র্যান্ডটা ক্রিয়েট হয়েছিল, অর্থাৎ এই স্ট্র্যান্ডটা যেটা যাবে হচ্ছে আমার 5 প্রাইম টু 3 প্রাইম, এই স্ট্র্যান্ডটা হচ্ছে একদম কন্টিনিউয়াস। সো এই কন্টিনিউয়াস স্ট্র্যান্ডটাকে বলা হয় হচ্ছে লিডিং স্ট্র্যান্ড। এই লিডিং স্ট্র্যান্ডটা একদম কন্টিনিউয়াস একটা স্ট্র্যান্ড। আর আমাদের 5 প্রাইম টু 3 প্রাইম, এই যে আমার 5 প্রাইম আর এদিকে কোথাও হচ্ছে 3 প্রাইম হবে, এটাকে টেমপ্লেট ধরে আমার যে স্ট্র্যান্ডটা হবে সেটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড হবে। কারণ কি, কারণ হচ্ছে আচ্ছা এখানে দেখাই, কারণ হচ্ছে এটার মধ্যে হচ্ছে এটা ফার্স্ট অফ অল কন্টিনিউয়াস না অ্যান্ড এটার মোর দেন ওয়ান প্রাইমার ছিল।
অর্থাৎ 5 প্রাইম টু 3 প্রাইম কে টেমপ্লেট ধরে যে নতুন স্ট্র্যান্ডটা ফর্ম হবে সেটার নাম হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। অ্যান্ড এটার ক্যারেক্টারিস্টিক্স গুলাও আমরা একটু মনে রাখবো যাতে এমসিকিউতে এটা আমরা আরামসে বুঝতে পারি। আর এটা কিন্তু একদম ফিক্সড যে 3 প্রাইম টু 5 প্রাইম যে স্ট্র্যান্ডটার টেমপ্লেট হবে সেটার জন্য হচ্ছে আমরা লিডিং স্ট্র্যান্ড পাবো, আর 5 প্রাইম টু 3 প্রাইমেরটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। লাস্ট আর আরেকটা কথা যেটা বললেই সবকিছুই হয়ে যাবে সেটা হচ্ছে এই যে আমরা আমাদের ল্যাগিং স্ট্র্যান্ডে যে সব মানে কন্টিনিউয়াস না যে পোর্শনগুলো পাচ্ছি, এই ফ্র্যাগমেন্টগুলোর একটা নাম আছে। এগুলো এরকম আমরা অনেকগুলো ফ্র্যাগমেন্ট পাবো যেগুলো পরে হচ্ছে প্রাইমার যখন সরে যাবে লাইগেজ দিয়ে এগুলোকে জয়েন করা হয়। তো এই প্রত্যেকটা ফ্র্যাগমেন্টকে বলা হয় হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। এটা হচ্ছে ফার্স্ট অফ অল সায়েন্টিস্ট ওকাজাকি এগুলা ডিসকভার করেছিলেন, ওনার নাম অনুসারে এই ফ্র্যাগমেন্টগুলোর নাম দেওয়া হয়েছে। সো আমরা একটা জিনিস কনফিউজ করবো না, ফার্স্ট অফ অল নিউ স্ট্র্যান্ড অলওয়েজ 5 প্রাইম টু 3 প্রাইম হবে। প্রাইমার হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম থাকে, সেখানে প্রাইমার হচ্ছে একটা আরএনএ নিউক্লিওটাইড যেটা হচ্ছে প্রাইমেস এনজাইম থেকে আসে। অ্যান্ড প্রাইমারের 3 প্রাইম এন্ড থেকে আমার ডিএনএ পলিমারেজ 3 এনজাইম হচ্ছে নতুন নিউক্লিওটাইডগুলো ফর্ম করা স্টার্ট করে। এই হয়ে গেল আমাদের মোটামুটি এই পার্টের সবকিছুই। এখন জাস্ট ফিগারটা কমপ্লিট হয়ে গেলেই মোটামুটি আমাদের ডিএনএ রেপ্লিকেশনটা শেষ হয়ে যাবে। সো এটা হয়ে গেল আমাদের ডিএনএ রেপ্লিকেশনের একটা কমপ্লিট ফিগার। এটাকে জাস্ট লেবেলিং করতে হবে, যেমন হেলিকেজ এনজাইমের নাম দিয়ে দিব, প্রাইমার প্রাইমার যেখানে ফর্ম হলো, বা আমাদের লিডিং ল্যাগিং স্ট্র্যান্ড, এগুলা সব দিয়ে দিলেই আমাদের ফিগারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, এইখানে আমি কিন্তু নিউক্লিওটাইড গুলার নাম দিই নাই, যে এখানে বা এখানেও, মানে কোনো জায়গায় আমি যে নতুন যে স্ট্র্যান্ড গুলা ফর্ম হচ্ছে সেখানে নিউক্লিওটাইড গুলার নাম দিই নাই। এটা এক্সামে আমাদের কিন্তু অবভিয়াসলি নামগুলা দিতে হবে। সো এখানে একটা কাজ আমরা করতে পারি যে পরীক্ষায় যখন আঁকবো এত লম্বা স্ট্র্যান্ড না নিয়ে আমরা ছোটখাটো একটা স্ট্র্যান্ড নিব। সো তাহলে আমাদের যে নতুন যে ডিএনএটা ফর্ম হবে সেটাও কম্পারেটিভলি ছোট হবে, অ্যান্ড আমরা খুব সহজেই হচ্ছে নিউক্লিওটাইড গুলা দিতে পারবো, তাহলে অনেক বেশি টাইম লাগবে না। এটাই। আর কোনো কিছু আসলে তেমন জানার নেই। এখন যদি বইয়ের দিকে তাকাই, বইয়ে হচ্ছে আরো কয়েকটা এক্সট্রা কিছু ইনফরমেশন আছে। সো সেগুলো একবার আমি ফুল আবার ডিএনএ রেপ্লিকেশন রিক্যাপ করার সময় আবার বলে ফেলবো। সো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের একটা ফাইনাল রিক্যাপে, তারপরে চলে যাবো আমরা প্রুফ রিডিং এ। কেউ যদি চাও লাইক পজ করে এই ছবিটা দেখতে পারো চাইলে। সো পজ করতে পারো এখন। সো ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রথমত আমরা হচ্ছে কি কি জিনিস লাগে সেটা আমি বলছিলাম। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের হচ্ছে একটা টেমপ্লেট ডিএনএ লাগবে, যে এটা দেখে দেখে হচ্ছে নতুন স্ট্র্যান্ডটা ফর্ম হবে। তারপর যেহেতু এখানে অনেক বেশি ওয়ার্ক হচ্ছে, সো আমাদের কেমিক্যাল এনার্জি দরকার হবে। এখন এই কেমিক্যাল এনার্জিটা আসবে কার থেকে? আসবে হচ্ছে আমার নিউক্লিওটাইড ট্রাইফসফেট থেকে। এবং যেহেতু আমার নিউক্লিওটাইড গুলো জয়েনও করতে হবে, সো এখানে আমার নিউক্লিওটাইডও পেয়ে যাচ্ছে, আবার ট্রাইফসফেট থেকে এনার্জিও পেয়ে যাব। আর লাস্টলি এত কাজে আমাকে আরো হেল্প করবে কিছু এনজাইম অ্যান্ড কিছু প্রোটিন, সেগুলোকে আমরা টোটাল সব একসাথে বলবো হচ্ছে রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজোম। এখন ডিএনএ রেপ্লিকেশনের স্টার্টিং এ যেটা হয় যে হেলিকেজ এনজাইম এসে হচ্ছে আমার ডিএনএ টুইস্ট গুলাকে ওপেন করে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমার হেলিকেজ এনজাইম আসে, অ্যান্ড হেলিকেজ এনজাইম হচ্ছে একটা পার্টিকুলার পয়েন্ট থেকে কিন্তু এই টুইস্ট গুলো ওপেন করা স্টার্ট করে, সেটা হচ্ছে পয়েন্ট অফ ওরি। এখন পয়েন্ট অফ ওরি গুলা তো অবভিয়াসলি অন্য সবকিছু থেকে একটু ডিফারেন্ট হতে হবে। সো ডিএনএ এর মধ্যে কিছু স্পেসিফিক নিউক্লিওটাইড সিকোয়েন্স থাকে যেগুলাকে হচ্ছে ইনিশিয়েশন, মানে যেখান থেকে ইনিশিয়েট করবে সেইটা সিগনিফাই করে। সো সেই রিজন গুলাকেই হচ্ছে ওরি বলা হয়ে থাকে। সেখান থেকে আমার হেলিকেজ এনজাইম হচ্ছে টুইস্ট গুলো ওপেন করা স্টার্ট করবে। এখন আমাদের ডিএনএ তো আর অনেক বড়, সো যদি একটা পার্টিকুলার পয়েন্ট অফ ওরি থাকতো তাহলে এই রেপ্লিকেশনটা হতে অনেক টাইম লাগতো, যার কারণে দেখা যায় যে ডিএনএ তে মোর দেন ওয়ান পয়েন্ট অফ ওরি থাকতে পারে। যার কারণে বইয়ে দেখবা একটা জিনিস বলা আছে যে রেপ্লিকেশন বাবল বলে একটা জিনিস ক্রিয়েট হয়। সো চিন্তা করো যে এরকম একটা ডিএনএ ছিল, এটা ভালো হয় না তেমন। সো আমার এখান থেকে যদি হেলিকেজ এনজাইম স্টার্ট করে তাহলে জিনিসটা কি হবে? এইদিকে একটা রেপ্লিকেশন বাবল, এইদিকে একটা রেপ্লিকেশন ফর্ক হবে, আবার ওইদিকেও আরো একটা রেপ্লিকেশন ফর্ক কিন্তু আগাতে থাকবে। সো আলটিমেটলি আমরা মাঝখানে এরকম একটা খালি জায়গা দেখতে পারবো। এই খালি জায়গাটাকেই ওরা হচ্ছে বলছে হচ্ছে রেপ্লিকেশন বাবল। সো এটা একটা এইদিকে আগাবে একটা এদিকে আগাবে, এরকম করে করে আমরা ফুললি দুইটা স্ট্র্যান্ড পেয়ে যাব যেটা একদম ডিটাচড হয়ে যাবে। এটা গেল হচ্ছে ফার্স্ট পার্ট। এখন এরপরে নেক্সট পার্টে
নেক্সট পার্টে আমরা দেখেছিলাম যে এই যে টুইস্টটা যে ওপেন হলো আর হাইড্রোজেন বন্ডগুলো ভাঙলো, সেটা হচ্ছে আবার যাতে ফর্ম না হয় সেটা আমাদেরকে প্রিভেন্ট করতে হবে। সেটার জন্য হচ্ছে আমাদের টোপোআইসোমারেজ বা গাইরেজ এনজাইম ছিল, আর হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, একমাত্র প্রোটিন ইন রেপ্লিকেশন কমপ্লেক্স, এটাও ছিল। আর এই যে এত কাজ, আমার হেলিকেজ এনজাইম যে এই বন্ডগুলো ভাঙলো, এটার জন্য যে এনার্জি ছিল সেগুলো হচ্ছে সেই ট্রাইফসফেটগুলো থেকে আসবে। বইয়ে তোমরা আরো দেখবা যে বলা ছিল যে যদি আমাদের রেপ্লিকেশন অরিজিন জাস্ট একটা হতো তাহলে আমাদের প্রায় 1 মাসের মতো লাগতো ডিএনএ রেপ্লিকেশন হতে, কিন্তু যেহেতু দেয়ার আর মোর দ্যান ওয়ান রেপ্লিকেশন অরিজিনস, ইট টেক্স অনলি অ্যাবাউট অ্যান আওয়ার ফর কমপ্লিট ডিএনএ রেপ্লিকেশন। এখন আমাদের হাইড্রোজেন বন্ড ভাঙা হয়ে গেল, টুইস্ট খোলা হয়ে গেল, অ্যান্ড আমরা দুইটা স্ট্র্যান্ড পেয়ে গেলাম যারা আমার নতুন ডিএনএ এর জন্য হচ্ছে টেমপ্লেট হিসাবে কাজ করবে। এখন এদেরকে দেখে দেখে আমার নতুন স্ট্র্যান্ড ফর্ম করতে হবে। সো এখন ফর্ম করতে গেলে আমার ডিএনএ পলিমারেজের হেল্প নিতে হবে। এখন ডিএনএ পলিমারেজ 3 এনজাইম শুধুমাত্র কারোর 3 প্রাইম এন্ডে নতুন নিউক্লিওটাইড জয়েন করতে পারে। এখন ও ঠিক আছে, ওর কাছে একটা টেমপ্লেট ছিল, কিন্তু আমার তো নতুন স্ট্র্যান্ডে কোনো 3 প্রাইমের কোনো 3 প্রাইম কার্বন বা এমন কোনো কিছু নাই যেখান থেকে ও স্টার্ট করতে পারে। সো এই স্টার্ট করার জন্য আমার প্রাইমেজ এনজাইম আসবে। প্রাইমেজ এনজাইম এসে কি করবে, ও হচ্ছে একটা প্রাইমার ফর্ম করবে। প্রাইমার হচ্ছে একটা আরএনএ নিউক্লিওটাইড, যেটা আগেও বলেছিলাম। সো প্রাইমার হচ্ছে 5 প্রাইম এন্ড একটা থাকে অ্যান্ড একটা 3 প্রাইম এন্ড থাকে। সো এই 3 প্রাইম এন্ডে একটা OH গ্রুপ থাকে, যে OH গ্রুপ থেকে হচ্ছে আমার ডিএনএ পলিমারেজ 3 এনজাইমে এসে নতুন নিউক্লিওটাইড চেইন ফরমেশন স্টার্ট করে। আর নতুন স্ট্র্যান্ডটা অলওয়েজ 5 to 3 প্রাইম হবে, এই কারণেই, কারণ 3 প্রাইমেই হচ্ছে আমার ডিএনএ পলিমারেজ 3 এনজাইম তার কাজ করতে পারে। যেহেতু একটা স্ট্র্যান্ড 3 মানে অরিজিনাল স্ট্র্যান্ড একটা 3 to 5 ছিল আর আরেকটা 5 to 3 ছিল, সো আমার যখন নতুন স্ট্র্যান্ড 5 to 3 প্রাইম 5 to 3 হবে, তখন অবভিয়াসলি আমরা বুঝতে পারতেছি যে একটা যদি এইদিকে হয় আরেকটাকে এইদিকে ফর্ম হতে হবে। তার মানে দুইটা স্ট্র্যান্ড একটা আরেকটার অপোজিট দিকে ফর্ম হতে থাকে। এরপরে আমরা দেখলাম যে আমার যখন নতুন স্ট্র্যান্ডটা ফর্ম হচ্ছিল, একটা স্ট্র্যান্ড কন্টিনিউয়াস ছিল, আরেকটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ছিল। এটা কেন হয়, কারণ হচ্ছে একটা স্ট্র্যান্ডের হচ্ছে সামনের দিকেই জাস্ট হচ্ছে হেলিকেজ এনজাইম টা হচ্ছে আগাতে থাকে আরেকটার পিছনে। কারণ যদি ফিগারটা তো আহ, আশা করি মনে আছে সবার। সো একটা এইদিকে যখন যাচ্ছে আর আরেকটা এইদিকে যাচ্ছে, সো ও কিন্তু আর এইদিকে এক্সটেন্ড হতে পারে না। সো এই কারণে আমার এখানে আরো একটা প্রাইমার লাগতো, অ্যান্ড ওই প্রাইমারটা গিয়ে হচ্ছে আরো একটা নিউক্লিওটাইডের চেইন ফর্ম করতো। কিন্তু এদের মধ্যে একটুখানি গ্যাপ থেকে যেত, যেই গ্যাপটার কারণেই হচ্ছে একটা স্ট্র্যান্ড হচ্ছে ডিসকন্টিনিউয়াস থাকতো। আর এই ফ্র্যাগমেন্টগুলোর নাম হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। আর লিডিং স্ট্র্যান্ড হচ্ছে অলওয়েজ 3 to 5 প্রাইম কার্বনের যে চেইনটা ছিল সেটাকে টেমপ্লেট হিসাবে হয়, আর 5 to 3 প্রাইম যে স্ট্র্যান্ডটা ছিল সেটাকে টেমপ্লেট ধরে হচ্ছে আমার ল্যাগিং স্ট্র্যান্ডটা ফর্ম হয়। এরপরে আমার ডিএনএ পলিমারেজ 1 এনজাইম এসে হচ্ছে আমার যে প্রাইমার গুলো ছিল সেগুলোকে সরায় ফেলে, অ্যান্ড ওই জায়গায় হচ্ছে নর্মাল ডিএনএ নিউক্লিওটাইড এসে বসে যায়। এখন যেহেতু প্রত্যেকটা নিউক্লিওটাইডের ল্যাগিং স্ট্র্যান্ডে একটুখানি গ্যাপ থাকে, সেই গ্যাপটাকে রিমুভ করতে হবে। তার জন্য হচ্ছে লাইগেজ এনজাইম আসে, লাইগেজ এনজাইম এসে সবগুলোকে জয়েন করে ফেলে। এখন আমার ডিএনএ রেপ্লিকেশন মোটামুটি শেষ। তো তখন কি হবে, তখন টোপোআইসোমারেজ, গাইরেজ বা এসএসবিপি, ওরা এই জায়গা থেকে চলে যায়, অ্যান্ড ওরা যেখানে ছিল সেখানে চলে যায়। এরা নিউক্লিওপ্লাজমেও ফিরে যেতে পারে, সাইটোপ্লাজমেও ফিরে যেতে পারে। সো যাই হোক, মেইন কথা হচ্ছে ওরা ওদের যে কাজ করছিল সেটা থামায় দেয়, যার কারণে আবারও হাইড্রোজেন বন্ডগুলো ফর্ম হওয়া স্টার্ট হয়ে যায়, অ্যান্ড টুইস্টগুলোও আবার ফর্ম হয়ে যায়। আলটিমেটলি আমরা দুইটা নতুন ডটার ডিএনএ পেয়ে যাই, যার মধ্যে একটা স্ট্র্যান্ড থাকে নতুন অ্যান্ড একটা স্ট্র্যান্ড হচ্ছে পুরা মানে মাদার ডিএনএ এর স্ট্র্যান্ড ছিল। অ্যান্ড দিস ইজ দ্য সেমি কনজারভেটিভ মেথড অফ ডিএনএ রেপ্লিকেশন। এখন ধরো আমরা হচ্ছে পরীক্ষার হলে ধরো আমি পরীক্ষা দিচ্ছি আর আমার ফ্রেন্ড আমার পাশে বসে আছে। সো আমি একটা আনসার পারি না, আমার ফ্রেন্ডের আনসার দেখে দেখে আমি লিখতেছি। এখন হ্যাঁ, আমার কাছে একটা রেফারেন্স আছে যে আমি ওর খাতায় যা লিখতেছে সেটা লিখবো, কিন্তু তাও এই কপি করার মধ্যে হয়তো কিছু একটা ভুল হইতেও পারে মাঝে মধ্যে। সো সিমিলারলি ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রেও দেখা যাবে যে যতই ওর কাছে একটা টেমপ্লেট থাকুক, ওর একটা রেফারেন্স থাকুক, তাও দেখা যায় যে মাঝে মধ্যে নতুন স্ট্র্যান্ডে আমার উল্টাপাল্টা নিউক্লিওটাইড জয়েন হয়ে যেতে পারে। যেমন আমরা জানি যে অ্যাডেনিনের সাথে হচ্ছে থাইমিন হাইড্রোজেন বন্ড ফর্ম করে, আর সাইটোসিনের সাথে গুয়ানিন। এখন এমন হতেও পারে যে আমার যে নতুন স্ট্র্যান্ডটা ফর্ম হলো সেখানে অ্যাডেনিনের সাথে গুয়ানিন চলে আসলো, সাইটোসিনের সাথে থাইমিন হয়ে গেল। তো এগুলা কিছু এরর্স ইন ডিএনএ রেপ্লিকেশন। এখন এগুলাকে তো অবভিয়াসলি ঠিক করতে হবে। এই যে মেকানিজমটা, সেটাই হচ্ছে ডিএনএ প্রুফ রিডিং অ্যান্ড রিপেয়ারের মধ্যে ইনক্লুডেড। এখন খাতা দেখে লেখার সময় কি আমার সব সময় ভুল হবে? না। হয়তো আমার 10টা পরীক্ষায় যদি আমি দেখে দেখে লিখি তাহলে হাইয়েস্ট একটা পরীক্ষায় হয়তো একটা কোয়েশ্চেন ভুল হতে পারে। সিমিলারলি ডিএনএ এর ক্ষেত্রেও এই ভুল হওয়ার চান্সটা অনেক কম।
ডিএনএ রেপ্লিকেশনের সময় দেখা যেতে পারে যে আমার 1000টা জিনের মানুষের ক্ষেত্রে 1000টা জিনের মধ্যে হয়তো একটা মিসম্যাচ হতে পারে। সিমিলারলি ডিএনএ রেপ্লিকেশন শেষ হওয়ার পরেও হয়তো দেখা যেতে পারে যে আমার 10 লাখটা বেস পেয়ারের মধ্যে হয়তো একটা ভুল আমরা পেতে পারি, অর্থাৎ ভুলের রেশিওটা কিন্তু অনেক কম। সো এখন যদি ভুল হয় তাহলে তো একটা সমস্যা, কারণ ডিএনএ পলিমারেজ 3 এনজাইম যখন আগাবে, ও তো যদি সামনে একটা ভুল নিউক্লিওটাইড থাকে ও আগাতে পারবে না। তো তখন কি হয়, আমাকে অবভিয়াসলি এটা ফিক্স করতে হবে। সিমিলারলি আমার ডিএনএ রেপ্লিকেশন শেষ হওয়ার পরেও যদি আমার এরকম ভুল থাকে সেটাকেও আমার ফিক্স করতে হবে। এটা ফিক্স করার জন্য আমার ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2 অ্যান্ড কিছু রিপেয়ার কমপ্লেক্স থাকে। তারা এই পুরা স্ট্র্যান্ডটা ধরে আগাতে থাকে অ্যান্ড চেক করতে থাকে যে কোথাও কোনো ভুল আছে কিনা। ভুল থাকলে তারা সেগুলোকে আবার ঠিক করে ফেলে। এভাবেই আমার এখানেই ডিএনএ প্রুফ রিডিং অ্যান্ড রিপেয়ার শেষ, আর তেমন কিছু নাই। আর লাস্টে আরো কয়েকটা কথা ছিল, সেগুলো হচ্ছে ডিএনএ সাধারণত কখনোই চেঞ্জ হয় না আনলেস দেয়ার ইজ মিউটেশন। এটা একটা এমসিকিউতে আসতে পারে যে মিউটেশন ছাড়া ডিএনএ চেঞ্জ হতে পারে কিনা। এইভাবে আসবে না, মানে জাস্ট বলবে যে উইদাউট মিউটেশন ডিএনএ ক্যান চেঞ্জ, এরকম যদি আসে সেটা ফলস অপশন হবে আর কি। এছাড়াও আরো বিভিন্ন কারণে ডিএনএ ড্যামেজড হতে পারে, যেমন হচ্ছে ইউভি রেজ বা যেসব কার্সিনোজেনিক সাবস্টেন্স আছে সেগুলোর কারণে হতে পারে। আর বইয়ে আরো কয়েকটা ডিজিজের নাম বলা আছে, যেমন হচ্ছে ডিএনএ মিসম্যাচের কারণে কোলন ক্যান্সার হতে পারে বা কিছু স্কিন ডিজিজও হতে পারে। আর মেইনলি হচ্ছে ইউভি রে থেকে আর কি ওই স্কিন ডিজিজ টাইপগুলো অরিজিনেট করে। সো ডিএনএ রেপ্লিকেশন এখানেই শেষ হয়ে যাচ্ছে, আর এটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ ডিএনএ রেপ্লিকেশনের পরে এটা থেকে আমরা পরে সেল ডিভিশনের অনেক আইডিয়া পাবো। এছাড়াও এরপরে ট্রান্সক্রিপশন আসবে, ট্রান্সক্রিপশনের পরে ট্রান্সলেশন হয়ে আলটিমেটলি প্রোটিন ফর্ম হবে। সো রেপ্লিকেশনটা অনেক ইম্পর্টেন্ট ফর বাকি টপিকগুলো বোঝার জন্য, প্লাস এটা এক্সামেও অনেক বেশি আসে। সো আশা করি আর কারোর কোনো কোয়েশ্চেন নাই, অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। বাই বাই।